নমস্কার, ভূতের কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অঞ্জনা। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিরজা হোম ও তার বাধা। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনোই দরকার হয় না। 1894 সালে 12ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেত এগুলি তাঁর লেখা বিখ্যাত কিছু উপন্যাস। পথের পাঁচালী উপন্যাসটি অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিল। আসুন তাহলে আজকে শুনে নিই তাঁর লেখা ভূতের গল্প বিরজা হোম ও তার বাধা। ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা। অনেক দিন আগেকার কথা। বোয়ালে কদরপুর মানে খুলনা হাই স্কুলে আমি তখন শিক্ষক। নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত এবং মানত। এক প্রহর ধরে জপ আহ্নিক করতেন। শূদ্র যাজক ব্রাহ্মণদের জলস্পর্শ করতেন না। মাসে একবার বিরজা হোম করতেন। টিকিতে তার ফুল বাঁধা থাকতো দুপুরের দিকে। সপাক ছাড়া কারোর বাড়ি কখনো খেতেন না। শিষ্য করতে নারাজ ছিলেন। বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আর একটা কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলে কোনোদিন পণ্ডিতই করেননি। টোল করাও পছন্দ করতেন না। ওতে নাকি গভর্নমেন্টের দেয় বৃত্তির দিকে বড় মন চলে যায়। টোল ইন্সপেক্টরদের খোসামত করতে হয়। তবে দুটি ছাত্রকে তিনি নিজের বাড়িতে রেখে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না। দিনে রাতে গুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল এই পূব উত্তর কোণে। তখন বেলা 3টে। স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির কিছু পরে। কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে। মাস্টারদেরও উস্কানি ছিল তাতে 12 আনা। হেডমাস্টার তখন আপিস ঘরে বসে আছেন। গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার মেঘ করেছে। মুরলী মুখুর্জি এই নামেই তিনি অঞ্চলের ছাত্রদের কাছে কুখ্যাত। গম্ভীর স্বরে বললেন, কিসের মেঘ? আগে মেঘ যাকে বলে। তো কি হয়েছে তাতে? আগে বৃষ্টি হবে, স্কুলে ছুটি দিয়ে দিলে ভালো হতো, ছেলেরা অনেক দূর যাবে, ছাতি আনেনি তো অনেকে। বৃষ্টি হবে না এ মেঘে। খাস ইন্দ্রদেবের আপিসের হেড কেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে এ কথা বলার দ্বিধা করত না। কিন্তু সকলেই জানে মুরলী মুখুর্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তার নখদর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ মেঘ করে এসেছে তো। মেঘের আপনি কি বোঝেন? ওকে বলে তাত মেঘা। ও মেঘে বৃষ্টি হয় না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়েও উঠেছিলাম। মুরলী মুখুজ্জের নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, বৃষ্টি হবে বলে মনে হচ্ছে স্যার। মুরলী মুখুজ্জে তখনই বললেন, তাত মেঘা
মেঘ হলেই বৃষ্টি হয় না। তা কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে অ্যালট্রোস্ট্র্যাটাস মেঘে, যাকে বলে শিট ক্লাউড। ও, তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ দিকে, মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূর্বে। ও, আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুর্জিকে। মিনিট 15 মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল আরও ঘন আর একখানা মেঘের চাদরে। তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম করে মুষলধারে বর্ষা নামল। পুরো 2 ঘন্টা ধরে খাল, বিল, নালা, ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা 5:30টার সময় আকাশ ধরে এলো। ছেলেরা তখনও পর্যন্ত স্কুলেই আটকে ছিল, কোথায় আর যাবে? সবাই আমরা আটকে পড়েছিলাম। গোপীবাবু জয়গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুর্জিকে গিয়ে বললেন, দেখলেন স্যার, তখন বললাম বৃষ্টি আসবে, এখন ছুটিটা দিলে আর এমন হতো না। মুরলীবাবু বললেন, অমন হয়ে থাকে। ইতিহাস পড়ান, হায়ার ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন। জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন, এবছরের ম্যাথামেটিক্যাল গ্যাজেটে বেরিয়েছে, বুঝলেন? আগে সেটা কি স্যার? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রু লুকিং গ্লাসের পরীক্ষা আর কি, পড়ে দেখুন। গোপীবাবু চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই স্বভাবত তিনি একটু সংকুচিত হয়ে পড়েন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি। দুজনেই আমরা মনে মনে বড়ই খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে। রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে, খুব খুশি খুশি মন। আমাকে দেখে বললেন, কেমন ননীবাবু, বৃষ্টি হলো তো? এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। তা হলো হবে না? আজ 3 দিন ধরে বিরজা হোম করছি তো বৃষ্টির জন্য। ওর বাবাকে হতে হবে। অবশ্যই বৃষ্টির পিতৃদেবকে তা ভালো করে আমার জানা ছিল না। বলেন কি, হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে? গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে বসলেন, লাগে তাক না লাগে তুক। ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন, আসুন, দুজনেই আমার বাড়িতে আসুন মাস্টারবাবুরা, দেখুন আপনাদের দেখাই। গোপীবাবু ও আমি দুজনেই দাওয়ায় গিয়ে বসলাম। মনটা বেশ ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন দারুণ গুমোটে, রাত্রে ঘুমোইনি ভালো করে। গোপীবাবু কেবল বলছিলেন, আজ ঘুম হবে, কি বলেন? নিশ্চয়ই, আর তা হয় নাকি? ভৈরব চক্রবর্তী আমাদেরকে নিয়ে গেলেন তার ঘরের মধ্যে। সেখানে সত্যই হোমের আগুনের কুণ্ড, বালি বিছিয়ে তৈরি, বেলকাঠ ও যজ্ঞি ডুমুরের ডালের বাড়তি সমিধ একপাশে গোছানো, পূর্ণ পাত্রে সিধে সাজানো তামার টাটে নারায়ণ শিলা, সিঁদুর বেলপাতা বড় একটা থালায়। হোম হয়ে গিয়েছে, উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন মাস্টারবাবু, হোম করার ফল আছে কি না? গোপীবাবু বললেন, আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? নিশ্চয়ই, নিজের চোখে দেখা। অপদেবতার কাণ্ড দেখেছি যে কত পঞ্চমুণ্ডির আসনে জপ করার সময়। তা বলুন না 2-1টা ঘটনা শুনি। না, সেসব বলবো না, থাকবে। কিন্তু আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়িতে, সেটাই বলি। একটু চাও করতে বলি। এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারিদিক। ঝড় উঠল খুব ঠান্ডা হাওয়ার। ছচ্ছর করে পাকা আম, জাম,
সব পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে। নতুন জলে ব্যাঙ ডাকতে লাগলো চারিদিকে। চা এলো। আমরা ছাতা নিয়ে কেউই বেরোইনি। এই বৃষ্টি মাথায় করে যাবারও উপায় নেই। বেশ জমিয়ে গল্প শোনার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপর বসে গেলাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন। তারপর শুরু করলেন গল্প বলতে। আর বছর ভাদ্র মাসের কথা, এখনো বছর পেরোয়নি। আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ে বড় অসুখ। আমাকে তার বাড়ি গিয়ে বিরজা হোম করতে হবে মেয়েটির জন্যে। বিরজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রুগীও ভালো হয়ে যায়। আমি এমন অনেক সারিয়েছি। আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে। সে অজ পাড়াগাঁ, ঘর কতক ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস। যমুনার ধারেই গ্রাম। গ্রামের মেয়েরা নদীর ঘাটেই স্নান করতে আসে। আচ্ছা, গ্রামের নামটা কি? সাতবেড়ে। তারপর শুনুন, গ্রামে গিয়ে পৌঁছলুম বিকেলে। খুব বন জঙ্গল গ্রামের মধ্যে। একটা ভাঙা শিব মন্দির আছে, সেকেলে ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বট অশ্বত্থের গাছ গজিয়েছে। প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে। চামচিকের নাদিতে আকণ্ঠ ডোবা অবস্থা। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগে। এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে। ভৈরব চক্রবর্তী বিপত্নিক। তার মেয়েটি শ্বশুরবাড়ির থেকে এসেছে সবে কদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম। ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে আমাদের সঙ্গে খাওয়া শুরু করলেন। এখনও দিব্যি দাঁতের জোর। ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার বহুদিনেও দাঁত নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন কিন্তু। এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে। তারপর আমরা গিয়ে সে বাড়িতে উঠে হাত পা ধুয়ে ঠান্ডা হওয়ার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে। বয়স 13-14 হবে। নিতান্ত রোগা নয়, কিন্তু মোটাসোটা ছিল, বোঝা যায়। গলায় একরাশ মাদুলি পরানো। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই সে একবার মাথা তুলে তাকিয়ে আমাকে দেখে আবার পাশ ফিরলে। মেয়েটির গায়ে জ্বর, বেশ জ্বর, প্রায় 3-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম, বেশ নাড়ি, শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হলো না। তাছাড়া আমার ওপর মেয়ের চিকিৎসার ভার নেই। আমি এসছি হোম করতে। গৃহস্বামী বললেন, আপনি আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন মাথায় ওর। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি, এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেল খাটের পাশে। আমি তো চমকে উঠলাম, হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে। কিছুই সেখানে নেই, না একটা কলার খোসা, না কিচ্ছু। লোকটি পড়লো কি করে? পায়ের ধুলো দেওয়ার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো, আর মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি। লক্ষণ, প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত, এই নিয়ে দৈব। গোড়াতেই এর লক্ষণ খারাপ বলে যেন মনে হতে লাগলো। তবে কি হোমে বসবো না? সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই।
রাস্তায় তবু একটু হাওয়া বইছে। হঠাৎ আমার কানে গেল কে বলছে, শুনুন শুনুন। দুবার কানে গেল কথাটা। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের মধ্যে ঠিক দোরের গোড়ায় একটি কে মেয়ে মানুষ দাঁড়িয়ে। বললাম, আমায় বলছেন? হ্যাঁ। ও খুকির জন্য বিরজাহোম করবেন না, ও বাঁচবে না। কে আপনি? আমি যেই হই, যদি ভালো চান হোম করবেন না। আমি বিস্মিত হলাম। নির্জন অন্ধকার ভাঙা মন্দির, সেখানে এখন মেয়ে মানুষ আসবে কোথা থেকে? এমন আশ্চর্য কথাই বা বলল কেন? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছার ওপর বাধা দেয় এমন লোক কে? মানুষ তো দূরের কথা, আমি অপদেবতাকেই কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব। ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয়। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না। রাত্রে বসে হোমের জিনিসপত্রের ফর্দও করে দিলাম। তারপর রাত 8টা বাজল। গৃহস্বামী রান্নাবান্না করতে বললেন। এইবার আমার গল্পের আসল অংশে আসব। তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি, কোনো ছিরি সৌষ্ঠব নেই, কিন্তু দোতলা। পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। যমুনা নদীর ধারে ঠিক নয় বাড়িটা, একটু দূরে, সামান্য দূরে। মধ্যে কেবলমাত্র একখানা বাড়ি। ওই বাড়ির ছাদ আর এ বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান। ছাদের ওপর একখানা মাত্র ঘর, সেই ঘরেই আমার বিছানা পাতা হয়েছে। পাশে খোলা চাঁদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে। সোনামুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু আর ঘি। আমি একাই রাঁধছি। রান্নার সময় কাছে কেউ থাকে আমি পছন্দ করি নে। রান্নার আগে একবার চা করে খেলাম। পরের তৈরি চা খেয়ে আমি তৃপ্তি পাইনি। রান্না করতে করতে রাত হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত বেড়ে বসলাম হাঁড়ি থেকে একটা আঙট কলার পাতে। তারপর খেতে বসবার সঙ্গে সঙ্গেই মনে হলো ছাদে আমি একা নই। এদিক ওদিক চাইলাম, কেউ কোথাও নেই। রাত বেশি হয়েছে। বাড়ির লোকও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে। গ্রাম নিশুতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠুকঠুক শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম। আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো লম্বা তাল গাছের মতো। এতক্ষণ ছাদে বসে রান্না বাড়া করছি, কই অত বড় একটা গাছ নজরে পড়েনি তো আগে। ছিল হয়তো, নয়তো এখন দেখছি। কি জানি কি গাছ ওটা। সত্যি, যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকার ওই রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দে আমায় ওদিকে একবার তাকাতে হয়েছিল। তখন কই অত বড় একটা তাল গাছ দেখিনি তো। কিন্তু তাল গাছটা এমন ভাবে, ও কি রকম তাল গাছ? ও কি? আমি ততক্ষণে বিভীষিকা দেখে ভাত ফেলে উঠে পড়েছি। ওটা তাল গাছ না। এখনো ভাবলে এই দেখুন গায়ে কাঁটা দিয়েছে। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী তান্ত্রিক। পিছনের ছাদের কার্নিশের ওপর দাঁড়িয়ে এক বিরাটকায় অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি। তার তত বড় বড় হাত পা, সেই মাপে। মাথাটা একটা ঢাকাই জ্বালার মতো, আর চোখ দুটো আগুনের ভাঁটার মতন রাঙা। আগুন ঠিকরে পড়ছে মনে হচ্ছে। আমার দিকে সেই তাকিয়ে আছে, যেন আমাকে সে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট মূর্তি, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথা। নিচু চোখে সেটা আমার দিকে তাকিয়ে আছে।
ভালো করে চেয়ে দেখলাম, দুবার চোখ রগড়ালাম। দুবার চা খেয়ে কি আমার এরম হলো? না, ওই তো সেই বিরাট তাল শাল নারকেল গাছের মতন তেঢাঙা বেখাপ্পা অপদেবতার মূর্তিটা বিরাজ করছে সামনের জমাট অন্ধকারের মতন। একবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয়, কোথাও সেটা দাঁড়িয়ে নেই, দুই বাড়ির মধ্যিখানের ফাঁকটায় দাঁড়িয়ে বলা যায়। কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে, তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার নিচে। এ বর্ণনা করতে যত সময় লাগলো অতটাই সময় লাগে ব্যাস। আমি বলতে পারি যে অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জনে ছাদে গভীর রাতে দেখলে আর গোলার ধানের ভাত খেত না পরদিন। আমি অপদেবতা দেখেছি। পঞ্চমুণ্ডির আসনে বসলে জপের শেষের দিকে প্রায়ই তারা আমায় ভয় দেখাতো, কিন্তু সে এ ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয়। ভয় পেয়ে গেলাম, ঠক ঠক করে কাঁপতে লাগলাম। চোখে অন্ধকার দেখে পড়ে যাই আর কি, পড়লেই হয়ে যেত। দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হলে ওরাই পালায়। নিজেকে তক্ষুনি সামনে নিলাম, তারা মন্ত্র জপ শুরু করলাম জোরে জোরে। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়েছিল। 1 থেকে 30 গুনতে যতটা সময় নেয় ততটা, এর খুব বেশি হবে না। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম, কিছুই নেই। বিশ্বাস করুন, প্রায় সঙ্গে সঙ্গেই নিচের তলা থেকে কান্নাকাটি উঠল, রুগী মেয়েটি মারা গিয়েছে। সে কি তক্ষুনি? হ্যাঁ, তক্ষুনি। এ ব্যাপারে কোনো ব্যাখ্যা আমি দিতে রাজি নই। যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে, বিশ্বাস করুন বা না করুন। শেষ হলো আমার আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিরজা হোম ও তার বাধা। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটিতে কমেন্ট করতে ভুলবেন না। আসবো আবার সামনের সোমবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।